আমাকে বিয়ে করবে না কিন্তু আমার বেবি নিতে চায় কারণ আমি সুন্দরী এবং ব্রিলিয়ান্ট। এই একটা মেয়ের জন্য ভেরি শেমফুল এবং সেটা অ্যাকসেপ্ট করা তো আরও শেমফুল। বিয়ে করো না এখনো, রাইট? তো মেয়েদের দোষ খুব কম থাকে ওইখানে, ছেলেদের দোষই ম্যাক্সিমাম থাকে। এর কাছাকাছি গিয়ে তুমি ফিরে আসছো। আমি নিজেই ভায়োলেন্সের শিকার হয়েছি, রাইট? তখন যেখানেই যেতাম আই গট দ্য ম্যারেজ প্রপোজাল। তার বাবা ছিলেন একজন আমলা। আমরা মানে ভাত কাপড়ের জন্য তো আসলে কেউ বিয়ে করে না। ফার্স্ট মিটে আমার তাকে একদমই ভালো লাগেনি। গাড়ির বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন। ওকে গাইজ, ওয়েলকাম টু মঞ্জু আহমেদ শো। আমার সাথে আছে আমার গেস্ট, ওর নাম হচ্ছে নাজনীন। ওর যে গল্পটা টাইটেলটা হচ্ছে দিয়েছি আমরা, সে আমাকে বিয়ে করবে না কিন্তু আমার বেবি নিতে চায় কারণ আমি সুন্দরী এবং ব্রিলিয়ান্ট। এই লাইনটা ইটস রিয়েলি একটা মেয়ের জন্য ভেরি শেমফুল এবং সেটা অ্যাকসেপ্ট করা তো আরও শেমফুল। আমি শিওর যে তুমি সেটা অ্যাকসেপ্ট করো নাই। তো হ্যাঁ, সেখানে আমরা যাচ্ছি। সো নাজনীন, ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। হ্যাঁ, ওকে। সো নাজনীন, তোমার পরিচয় দিয়ে নাও। শি ইজ এ নিউজ প্রেজেন্টার এবং এডিটর হিসেবে। হ্যাঁ, একটু বলো প্লিজ। আমি নাজনীন নাহার। আমি আমার চ্যানেলের নাম, হ্যাঁ, সবই বলতে পারো। আমি বাংলাতে কাজ করছি নিউজ প্রেজেন্টার হিসেবে, সংবাদ উপস্থাপক এবং বার্তা কক্ষ সম্পাদক হিসেবে। পাশাপাশি taking preparation higher study. I got the offer letter from a few countries as well as কোথায় এটা না বলি, এটা যখন যাব, বিকজ এখন তো জানো যে ভিসা রিলেটেড প্রবলেম হচ্ছে। পড়াশোনা করবা? আমি সিকিউরিটি এবং ইন্টারন্যাশনাল রিলেশনস। ওকে, দেন এখন না বলি। সো হচ্ছে নাজনীন, ওর যে গল্পটা, ওর যে জার্নি, বাট গল্পটা খুবই আমার কাছে মনে হচ্ছে ভেরি হার্ট ব্রেকিং। নাজনীন, একটু শেয়ার করতে পারো? কজ তুমি বিয়ে করো না এখনো, রাইট? আমি unmarried. Congratulations. You are still alive and you are still happy. Because না হলে মেয়েদের যে গল্পগুলো আমার এখানে আসে, ওদের ম্যাক্সিমাম গল্পই খুবই ব্রুটালি ওরা লাইক টর্চার্ড হয়। ডিভোর্সের আগে অনেক টর্চার হয়, ডিভোর্সের পরেও টর্চার্ড হয়। অ্যান্ড সেগুলো শুনে আমার তো খুবই রাগে গা জ্বলতে থাকে, মনে হয় যে ছেলেরা তো বাজে কেন। তো মেয়েদের দোষ খুব কম থাকে ওইখানে, ছেলেদের দোষই ম্যাক্সিমাম থাকে। সো তোমার গল্পটা বলো। তোমার গল্পটা আমি একটু শুনছি, আমি চাচ্ছিলাম তুমি আমাদের অডিয়েন্সের সাথে আমি শুনবো, আমি পুরোটা শুনি। প্রথম যেই বিয়ের কাছাকাছি গিয়ে তুমি ফিরে আসছো, এটার প্রথম জার্নিটা, আমি আসলে বিয়ের কাছাকাছি যাইনি, আমাকে ম্যানিপুলেট করা হয়েছিল। প্রথম থেকে বলো। হ্যাঁ, ওটা তুমি বলছো, বাট ওটা আমরা সবাই শুনবো। তখন এখানে নিকেতনে আমার অফিস ছিল। আমি একটা এনজিওতে কাজ করতাম, সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে কাজ করতাম এবং হচ্ছে ভায়োলেন্স এগেইনস্ট উইমেন নিয়ে কাজ করতাম। এবং আমরা নিজেরা নারীরা, আমি নিজেই, চিন্তা করো তুমি, আমি নিজেই ভায়োলেন্সের শিকার হয়েছি, রাইট? আবার তুমি ওদের নিয়ে কাজ করো। আমি ওদের নিয়ে এবং খুব খুব আর্লি এজে আমি কাজ শুরু করি তখন। এবং মজার বিষয়, তখন যেখানেই যেতাম আই গট দ্য ম্যারেজ প্রপোজাল। তারপর যেটা হলো, আমার এক কলিগ আপু ছিলেন, ভদ্রলোক। আমি কি ওর ইনস্টিটিউশনের নামগুলো বলবো? সব বলতে পারো। আচ্ছা, ঠিক আছে। না, আমি আসলে কি, ওকে, আমার কোনো প্রমিনেন্ট জায়গা, যেমন ও ক্যাডেট ব্যাকগ্রাউন্ড, রেসিডেন্সিয়াল ব্যাকগ্রাউন্ড। তুমি ডিসাইড করবে তুমি কার নাম বলবা, কার নাম বলবা না, আমরা কিছু দিব না। ক্যাডেট ব্যাকগ্রাউন্ড। সো যে কারণে আসলে এখান থেকে যখন এরকম একটা পারসন আসে, এটা কিন্তু ইনস্টিটিউশনের জন্য শেমফুল হয়ে দাঁড়ায়। তো স্বাভাবিকভাবেই তখন আমাকে খুব ইনফ্লুয়েন্স করা হলো। এবং তার বাবা ছিলেন একজন আমলা। তো আমি স্টুডেন্ট যেহেতু ছিলাম, আমি কখনোই চাইনি যে গ্র্যাজুয়েশন, বিফোর গ্র্যাজুয়েশন এবং নিজেকে কোথাও না দাঁড় করিয়ে আমি আসলে বিয়ে করব। এটা আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আই ওয়ান্ট টু ক্রিয়েট মাই ওন আইডেন্টিটি, দেন আই উইল ম্যারেজ সামওয়ান যার সাথে আমার মিলবে, যেখানে, এবং ম্যারেজেরও তো কিছু এক্সপেকটেশন থাকে। অ্যাজ এ ওমেন আমি সবসময় চেয়েছি লয়্যালটি, রেসপেক্ট, লাভ এন্ড কেয়ার, যেটা আমার, কারণ আমরা সেলফ ডিপেন্ডেন্ট, সব মেয়েরাই চায় এই জিনিসটা, রাইট? আমরা মানে ভাত কাপড়ের জন্য তো আসলে কেউ বিয়ে করে না, হয়তো অনেকেই করে, বাট তোমাদেরটা ডিফারেন্ট। আমার কাছে মনে হয় করা উচিতও না। প্রত্যেকটা মেয়ের আসলে নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার এবং স্বাবলম্বী হওয়াটা খুব প্রয়োজন। এটা আমি বুঝে গিয়েছিলাম, বিকজ আই লস্ট মাই ফাদার অ্যাট ভেরি ইয়াং এজ। বাট আমি প্রিভিলেজড ছিলাম যে আমার বাবা আমার ব্যাকবোনটা তৈরি করে দিয়েছেন। আমার বাবা কিভাবে আমি আমার নিজের ডিসিশনটা নেব, সেই জায়গাগুলো আমার বাবা তৈরি করে দিয়েছেন। বিকজ আমার বাবা ল এনফোর্সমেন্ট জায়গাতে আসলে কাজ করেছে। তো প্রপোজাল আসলো, আমি ডিনাই করি। সেটা কবেকার কথা? সেটা প্রায়, আমি যদি ভুল করে না থাকি, 2013 এর দিকে একদম ফর্মাল প্রপোজাল যেভাবে আসে সিভি দিয়ে আমার মেইলে,
তো আমি মৌখিকভাবেও বলে, তো আমি আসলে রাজি হই না, কিন্তু আমার কলিগ আপুর সাথে আমি খুব ক্লোজ ছিলাম। কলিগ আপু, ওকে। কলিগ আপু আমার, তিনি আমাকে খুব স্নেহ করতেন এবং আমি তিনি খুব চাইতেন যে আমি তখন পড়াশোনা করছি, ফুল টাইম জব করছি, বিকজ ইটস আ ভেরি হার্ড লাইফ, রাইট? তো তিনি আসলে চাচ্ছিলেন, তার দোষ না, তার যে জায়গাতে তিনি বেড়ে উঠেছেন, তার যা সার্কামস্ট্যান্সেস, সেই অনুযায়ী তিনি চাচ্ছিলেন আমি সেটেল ডাউন হই, আমি একটু রিল্যাক্স হই। কারণ এই সেমিনারে যাচ্ছি, কনফারেন্সে যাচ্ছি, সেই সাথে আমি পড়াশোনা করছি এবং আমার রেজাল্ট খুব ভালো, একাডেমিক রেজাল্টও ভালো। তো আমি বললাম যে না, আমি গ্র্যাজুয়েশন শেষ করে করব, এর মধ্যে তো আমি লাক্সে অংশগ্রহণ করি, সেখানে তো সেটা কবে ছিল? সেটা 14 তে। ওকে। সেখানে বেস্ট বিউটিফুল স্কিন পাই, প্লেস হোল্ড করি। তারপরে যেটা হলো, এই ভদ্রলোকের ভাই মানে ফ্রেন্ড, তারা পড়াশোনা করেন, ক্লাসমেট, দে আর অল ফ্রম ক্যাডেট ব্যাকগ্রাউন্ড। তো প্রচন্ড ভাবে পার্সু করে, তো 4 জন মানুষ মিলে কিন্তু আমাকে পার্সু করে এবং ইনফ্লুয়েন্স করে। 4 জন, মানে তারা কি তাকে চিনতো? কারণ ওর ফ্রেন্ড। আচ্ছা, ওকে। দেয়ার ফ্রেন্ড, তারা একই সাথে পড়েছে। তারপরে পার্সু করে, আমি মানে এটা স্ক্রিনে মেয়েদের জন্য আমি বলবো, আমি ডিনাই করি, কারণ আমি যেহেতু পড়াশোনা শেষ তখনও করিনি এবং কেবল আমি মানে বের হলাম লাক্স থেকে এবং আমি টুকটাক মডেলিং করছি অ্যাজ এ প্রফেশনাল মডেল হিসেবে, কেবল আই স্টার্টেড মাই ক্যারিয়ার অ্যাজ এ মডেল। তো যেটা হলো, আমি তখন ওই আপুদের অনেক ফ্যামিলি প্রোগ্রাম অ্যাটেন্ড করতাম, বিয়ে, বার্থডে, এরকম অনেক প্রোগ্রাম অ্যাটেন্ড করতাম। ওকে। তো তখন আমাকে মানে মজার বিষয়, যেখানে আমরা মেয়েরা দুর্বল হয়ে যাই, আমি ওই ভাই আমাকে বলে, নাজনীন তুমি একবার ওর সাথে মিট করো, কথা বলো। বাট ওদের ইন্টেনশন কি ছিল আসলে, ওরা কেন চাচ্ছিল? তারা বিয়েই মানে ছিল, তারা তো জানতো না যে হি ইজ আ ক্রিমিনাল। তারা কেন এত ইনফ্লুয়েন্স করেছে আসলে, এটা একটা তুমি ভালো প্রশ্ন করেছো, এটা আমি জানি না যে তারা আমার মনে হয় আপু হয়তো আমার ভালোর জন্যই চেয়েছেন যে আমি ভালো থাকবো বা কিছু, বিকজ দে আর ওয়েল এস্টাবলিশড। তার একাডেমিক রেজাল্ট হয়তো ক্যাডেট অবধি ভালো ছিল, এরপরে আমার মানে আমি তার সিভিতে যেটা দেখেছি, এরপরে সে সামহাও কোনো কারণে আর উঠতে পারেনি। তার মানে কোনো গ্যাপ তো অবশ্যই রয়েছে, কারণ ক্যাডেট ব্যাকগ্রাউন্ড থেকে কারো কিন্তু নর্মাল জায়গাতে যাবার কথা না। আমরা ধরে নিই যার ব্যাকগ্রাউন্ড হবে ক্যাডেট রেসিডেন্সিয়াল, ডেফিনেটলি সে একটা ভালো জায়গাতে যাবে। আমার বোনের ছেলেও মানে রেসিডেন্সিয়াল থেকে এসেছে এবং হি ইজ আ ক্যাপ্টেন ইন বাংলাদেশ আর্মি। তো যেটা করলেন ওই ভাইয়া, যেটা বলেন যে নাজনীন হি ইজ আ ওয়ান ওমেন ম্যান, এটা আমি মেয়েদের উদ্দেশ্যে বলছি এবং তোমাকেও বলছি, যে জায়গাটা আমাকে ক্লিক করে। তখন বলে তোমার ডেট অফ বার্থ কত, আমি বললো এই সাল থেকে, ঠিক আমার জন্মের সালটা বলে যে এই সাল থেকে আমরা ক্লোজ ফ্রেন্ড। তখন আমি বললাম যে ওকে আমার নাম্বার দিয়ে, ঠিক আছে। এই কথা হলো ফার্স্ট মিটে। আমার তাকে একদমই ভালো লাগেনি, বিকজ এটা আসলে কিভাবে বলবো, এভাবে আমি বলতে অভ্যস্ত না কারো ব্যাপারে। ভেরি আনপলিশড, ওকে, ভেরি আনপলিশড, আমার ভালো লাগেনি। এবং প্রথমে আমি যে দেখি তিনি গাড়ির বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন, যেটা আমার আরো ভালো লাগেনি। ওকে ফাইন, একটা মানুষ সিগারেট খেতে পারে, বাট এটা ফর্মাল ম্যারেজে আমরা আগাচ্ছি, ফার্স্ট দেখাই মানে সিগারেট নিয়ে আমি অভ্যস্ত না। আমি যেই ব্যাকগ্রাউন্ডে বড় হয়েছে আমি অভ্যস্ত না। আমার বাবা স্মোকার ছিলেন একদম অনেক আগে থেকে, কিন্তু আমি আমার পুরো জীবনে আমার বাবাকে স্মোক করতে দেখিনি ফ্যামিলিতে। এই কালচার আমি বিলং করি, তো ভালো লাগেনি। আমি তাকে সরাসরি না বলে দিলাম যে দেখেন আমি অ্যারেঞ্জ ম্যারেজে যাচ্ছি। মানে কথা বলার পরে? হ্যাঁ, আমি মানে ফার্স্ট মিটের পরে আমি বললাম যে দেখেন আমি অ্যারেঞ্জ ম্যারেজে যাচ্ছি। আমি তাকে সরাসরি বললাম যে আমি অ্যারেঞ্জ ম্যারেজে যাচ্ছি, সো আমার আসলে এত সময় নেই যে আমি কাউকে মেক করে নেব। আপনি আমার টিনেজের কোনো প্রেমিক নন যে আমি 9-10 এ পড়ি, বিকজ আই কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন তখন।